আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি ওমর ফারুক, প্রভাষক, ইতিহাস বিভাগ, বান্দরবান সরকারি কলেজ। তো এই পর্যায়ে আমার আলোচনায় থাকবে ইতিহাস প্রথম পত্র, যেটা একাদশ মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। তো আজকে আমার আলোচনায় আসবে ভারতবর্ষে ইউরোপীয়দের আগমন। এটা নিয়ে আমি পূর্বর ক্লাসও আলাপ করেছি। যারা প্রথমে ভারতবর্ষে এসেছিল, পর্তুগিজদের আগমন, তাদের এই অঞ্চলের কার্যাবলী এবং সর্বশেষ তাদের পতনের কারণ। তো আজকে তার ধারাবাহিকতায় পরবর্তী যে আলোচনা, যারা পর্তুগিজদের পরে যারা ভারতবর্ষে এসেছিল, যেমন ওলন্দাজদের আগমন, তারপর দিনেমারদের আগমন, ইংরেজদের আগমন, ফরাসিদের আগমন এবং সর্বশেষ অন্যান্য ইউরোপীয়দের আগমন নিয়ে আমি আলাপ করব। তো শুরুতে ওলন্দাজদের আগমন। ওলন্দাজ যারা ইউরোপের হল্যান্ড বা নেদারল্যান্ড নামে যে রাষ্ট্র রয়েছে, মূলত ওই রাষ্ট্রের অধিবাসীগণ ইতিহাসের ডাচ বা ওলন্দাজ নামে পরিচিত। তো পর্তুগিজদের পরেই তারা ব্যবসার নিমিত্তেই উপমহাদেশে আগমন করে। 1595 খ্রিস্টাব্দে 4টি ওলন্দাজ জাহাজ উত্তর মহাসাগরান্তরীপ হয়ে ভারতবর্ষের দিকে যাত্রা করে। প্রাচ্যে ব্যবসায়ের উদ্দেশ্যে তারা 1602 খ্রিস্টাব্দে ডাচ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। ওলন্দাজরা ভারতের কালিকট, নাগাপট্টম, বাংলার চুঁচুড়া ও বাঁকুড়া সহ বলেশ্বর, কাশিমবাজার ও বরাহনগরে বাণিজ্য কুটি স্থাপন করে। ওলন্দাজরা প্রথমে ইংরেজদের সাথে রেশমি সুতা, সুতি কাপড়, চাল, ডাল ও তামাক এ দেশ থেকে রপ্তানি করত এবং অন্যান্য দেশ থেকে এদেশে মশলা আমদানি করত। ইংরেজদের সাথে তাদের যে বাণিজ্য চুক্তি হয়, 2 বছরের মধ্যে তা ভেঙে গিয়ে বিরোধ দেখা দেয়। পাশাপাশি বাংলার শাসনকর্তাদের সাথেও তাদের প্রবল বিরোধ শুরু হয়। এই সুযোগে ইংরেজরা ওলন্দাজ কুটিগুলোকে দখল করে নেয়। তো 1759 খ্রিস্টাব্দে সংগঠিত বিদারার যুদ্ধে ইংরেজদের কাছে ওলন্দাজরা শোচনীয়ভাবে পরাজিত হয়ে 1805 খ্রিস্টাব্দে ভারতবর্ষ ত্যাগ করেন। আসলে ওলন্দাজ বা ডাচরা বা এশিয়াতে আরও কয়েকটি অঞ্চলে তাদের উপনিবেশ স্থাপন করেছিল বা আরও কয়েকটি অঞ্চলে তাদের যাতায়াত ছিল, বিশেষ করে ইন্দোনেশিয়া, বর্তমান যে ইন্দোনেশিয়া আছে, ইন্দোনেশিয়ার সুমাত্রা, জাভা, মালয়েশিয়া সহ দক্ষিণ পূর্ব এশিয়ার কিছু দ্বীপপুঞ্জ তারা উপনিবেশ তৈরি করেছিল। তো ভারতবর্ষে ইংরেজদের সাথে তাদের ইংরেজদের সাথে প্রতিদ্বন্দ্বিতায় টিকতে না পেরে শেষ পর্যন্ত তারা ভারতবর্ষ থেকে তাদের ব্যবসা গুটিয়ে ইন্দোনেশিয়ার ওইদিকে সুমাত্রা, জাভা ওসব দ্বীপে চলে যায়। তো এইভাবেই মূলত ভারতবর্ষ থেকে ওলন্দাজদের বিদায় ঘটে। তারপরে দিনেমারদের আগমন। তো ডেনমার্কের অধিবাসীদের, অর্থাৎ ইউরোপে যে ডেনমার্ক নামে একটা রাষ্ট্র আছে, সেই ডেনমার্কের অধিবাসীদের ড্যানিশ বা দিনেমার নামে বলা হয় বা দিনেমার নামে তারা পরিচিত। অন্যান্য ইউরোপীয় জাতিসমূহের ন্যায় 1616 খ্রিস্টাব্দে দিনেমারগণ ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ড্যানিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে উপমহাদেশে আগমন করে। তারা 1620 খ্রিস্টাব্দে তাঞ্জোর জেলার ট্যাঙ্কুবার, ভারতের দক্ষিণাঞ্চলের একটা জেলা, তাঞ্জোর জেলার ট্যাঙ্কুবার, এবং 1676 খ্রিস্টাব্দে বাংলার, বিশেষ করে পশ্চিম বাংলার শ্রীরামপুরে 2টি বাণিজ্য কুটি স্থাপন করে। ব্যবসায়িক প্রতিযোগিতায় অন্যান্য জাতির সাথে টিকতে না পেরে 1845 খ্রিস্টাব্দে তারা ইংরেজদের কাছে বাণিজ্য কুটি বিক্রি করে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নেয়। এখানে উল্লেখ্য, দিনেমাররা আর কোথাও তাদের উপনিবেশ করেছিল বলে ইতিহাসে উল্লেখ নাই। তো যেটা বলা যায় যে দিনেমাররা ভারতবর্ষে যে আগ্রহে বা যে উদ্দেশ্য নিয়ে এসেছিল, তাদের সে আগ্রহ ফলপ্রসূ হয় নাই। বিশেষ করে পর্তুগিজ তো গেল, ওলন্দাজ বা ইংরেজ, বিশেষ করে ইউরোপের বিভিন্ন বণিকদের প্রতিদ্বন্দ্বিতার ফলে দিনেমাররা আর ভারতবর্ষে টিকতে পারেনি। ফলে শেষমেশ তারা 1845 খ্রিস্টাব্দে ইংরেজদের কাছে বাণিজ্য কুটি বিক্রি করে ভারতবর্ষ থেকে চিরতরে বিদায় নিয়ে নিজ দেশে, অর্থাৎ ইউরোপে তাদের দেশের ডেনমার্কে ফেরত যায়। তো এরপর ইংরেজদের আগমন। ইংরেজরা আমরা দেখতেছি যে পর্তুগিজ, ওলন্দাজ এবং ড্যানিশদের পরেই ইংরেজরা ভারতবর্ষে এসেছিল, যদিও তাদের ইতিহাস সবচেয়ে লম্বা এবং
বিশেষ ঘটনাবহুল। তো সেটা আমরা পরে দেখব। ইংরেজদের আগমন নিয়ে এখানে আলাপ করি। তো ভারতবর্ষে পর্তুগিজ ও ওলন্দাজ বণিকদের বাণিজ্যিক সাফল্য ও এদেশের বিপুল ধন সম্পদের বর্ণনা ইংরেজ বণিকদের মনে এই অঞ্চলে বাণিজ্য করার আগ্রহ সৃষ্টি করে। এই উদ্দেশ্যে 1599 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের এক দল বণিক প্রাচ্যের বিভিন্ন দেশে বাণিজ্য করার জন্য ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করে। 1616 খ্রিস্টাব্দে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের সে সময়কার রানী এলিজাবেথের কাছ থেকে 1500 বছরের জন্য, অর্থাৎ এখন ইংল্যান্ডের যে রানী আছেন তিনি হলেন দ্বিতীয় এলিজাবেথ, আর সে সময় যে রানী ছিলেন 1600 খ্রিস্টাব্দের দিকে তিনি হলেন প্রথম এলিজাবেথ। তো ইংল্যান্ডের সে সময়কার রানী এলিজাবেথের কাছ থেকে 15 বছরের জন্য সনদ নিয়ে ভারতবর্ষে বাণিজ্য করতে আসে এবং তৎকালীন মুঘল সম্রাট আকবরের দরবারে বাণিজ্যিক সুবিধা প্রাপ্তির আশায় সনদসহ উপস্থিত হয়। তো পরবর্তীতে 1608 খ্রিস্টাব্দে ক্যাপ্টেন হকিন্স রাজা প্রথম জেমসের সুপারিশপত্র নিয়ে বাণিজ্য সম্প্রসারণের উদ্দেশ্যে সম্রাট জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন, অর্থাৎ আকবরের পরবর্তী যিনি সম্রাট হন তার পুত্র জাহাঙ্গীরের সঙ্গে দেখা করেন এবং তার অনুমতিপূর্বক 1612 খ্রিস্টাব্দে সুরাটে, যেটা বর্তমানে গুজরাট প্রদেশে অবস্থিত, সুরাট বাণিজ্য কুটি স্থাপন করেন। মছলিপট্টমে ইংরেজরা দ্বিতীয় বাণিজ্য কুটি স্থাপন করে। 1651 খ্রিস্টাব্দে বাংলার সুবেদার শাহ সুজার অনুমতি নিয়ে তারা হুগলিতেও একটি বাণিজ্য কুটি নির্মাণ করে। পরবর্তীতে 1658 খ্রিস্টাব্দে কাশিমবাজার, যেটা পশ্চিমবঙ্গের কলকাতার কাছেই, কাশিমবাজারে একটি কুটি স্থাপন করে। তো এরপর ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনকে বিয়ের দরুন যৌতুক হিসাবে 1668 খ্রিস্টাব্দে লাভ করেন বোম্বাই শহর, যেটা বর্তমানে মুম্বাই নামে পরিচিত। তো এখানে উল্লেখ্য যে ইংরেজদের আগমনের পূর্বেই পর্তুগিজরা ভারতবর্ষে এসেছিলেন এবং তারা যেসব অঞ্চলে দখল করে নিজেদের রাজত্ব কায়েম করছিলেন তার মধ্যে একটা ছিল মুম্বাই বা বর্তমান বোম্বাই বা বর্তমান মুম্বাই শহর। সেখানে মুঘল সম্রাটদের আধিপত্য ছিল না, তা পর্তুগিজদের দখলে ছিল। তো ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস পর্তুগিজ রাজকন্যা ক্যাথারিনকে বিয়ে করার ফলে যৌতুক হিসাবে মুম্বাই বা বোম্বাই শহর লাভ করেন 1668 খ্রিস্টাব্দে। ফলে 1690 খ্রিস্টাব্দে জব চার্নক, অর্থাৎ ইংরেজদের ভারতের তাদের আধিপত্য আর একটু বেড়ে যায় বোম্বাই শহর পাওয়ার ফলে। তো 1690 খ্রিস্টাব্দে জব চার্নক ভাগীরথী নদীর তীরে 1200 টাকার বিনিময়ে কলকাতা, সুতানটি ও গোবিন্দপুর এই তিনটি গ্রামের জমিদারি সত্ত্ব কিনে নেন। এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই বর্তমান কলকাতা নগরীর গোড়াপত্তন হয়। অর্থাৎ মূলত জব চার্নক নামের যে ইংরেজ লোক, তার হাত ধরেই বর্তমান কলকাতা শহরের গোড়াপত্তন হয়। এর আগে কলকাতা শহরে তেমন একটি গ্রাম হিসাবে পরিচিত ছিল। তো এই তিনটি গ্রামকে কেন্দ্র করেই বর্তমান কলকাতা নগরীর গোড়াপত্তন হয়। 1717 খ্রিস্টাব্দে সম্রাট ফররুখশিয়ারের অনুমতি নিয়েই, তিনি এক মুঘল সম্রাট ফররুখশিয়ারের অনুমতি নিয়েই ইংরেজরা বাংলা, মাদ্রাজ যেটা বর্তমানে চেন্নাই নামে পরিচিত, এবং বোম্বাই যেটা বর্তমানকার মুম্বাই, তো বিনা শুল্কে বাণিজ্য করতে থাকে। পাশাপাশি তারা নিজস্ব মুদ্রা প্রচলনেরও অধিকার লাভ করে। এই অধিকার লাভ করে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়। পরবর্তীতে তাদের এই অপ্রতিরোধ্য শক্তির কারণেই অন্যান্য ইউরোপীয়রা ভারতবর্ষে আর ব্যবসা বাণিজ্যের সুবিধা করতে পারেনি, ফলে তারা একে একে সবাই গুটিয়ে চলে যায়। সেটা পরবর্তী আলোচনায় আসবে। তো এরপর কারা আসে দেখি। ফরাসিদের আগমন। ফ্রান্সের অধিবাসীরাই ফরাসি নামে পরিচিত। তো ইউরোপীয় বণিক সম্প্রদায়ের মধ্যে ফরাসিগণ সর্বশেষ উপমহাদেশে আগমন করেন। তো 1664 খ্রিস্টাব্দে ফরাসি সম্রাট চতুর্দশ লুইয়ের অর্থসচিব কোলবার্টের নেতৃত্বে ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়। অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর মতোই ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি প্রাচ্যে, মানে এই অঞ্চলে ব্যবসা বাণিজ্যের জন্য উৎসাহিত হয়ে ভারতীয় উপমহাদেশে আগমন করে এবং কালক্রমে তারা সুরাট, মছলিপট্টম, পন্ডিচেরি, চন্দননগর, মাহে ও কালীঘাটে শক্তিশালী বাণিজ্য কুটি স্থাপন করে।
তো ফরাসিগণ বাণিজ্যিক উদ্দেশ্যে উপমহাদেশে আগমন করেন, কিন্তু বাণিজ্য ক্ষেত্রে আশানুরূপ সুবিধা করতে না পারায়, অর্থাৎ তাদের পূর্বেই ইংরেজরা মূলত অপ্রতিদ্বন্দ্বী হিসেবে ব্যবসা বাণিজ্য করার ফলে ফরাসিরা আর তেমন বেশি সুবিধা করতে পারেননি। ফলে তারা দেশীয় রাজন্যবর্গের রাজনৈতিক দুর্বলতায় হস্তক্ষেপ শুরু করেন। তো এতে ইংরেজদের সাথে তাদের সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে, কারণ সে সময় ভারতবর্ষে ইংরেজরাই ছিল অপ্রতিদ্বন্দ্বী বিদেশি শক্তি, যাদের কারণে অন্য ইউরোপীয়রা তেমন বেশি সুবিধা করতে পারেননি। তো ফরাসিরা যেহেতু রাজনৈতিক ক্ষেত্রে হস্তক্ষেপ করতে আগ্রহী ছিলেন এবং তাদের সাথে ইংরেজদের একটা সংঘর্ষ অনিবার্য হয়ে ওঠে, যেটা ফরাসি জেনারেল দুপ্লে তিনি আসার পর এটা আর একটু বৃদ্ধি পায়। তো সেটা অনেক বড় ইতিহাস, সেটা পরবর্তী ক্লাসে আলোচনা করব। তো ভারতীয় উপমহাদেশে ইঙ্গ ফরাসি দ্বন্দ্ব এক নতুন অধ্যায়ের সূচনা করে মূলত ফরাসিদের আগমনের পর তাদের সাথে ব্রিটিশদের সংঘর্ষের ফলে, যেটা অনেক দিন যাবৎ ছিল এবং পরবর্তীতে ফরাসিরা ও অন্য অন্য ইউরোপীয়দের মতো টিকতে না পেরে ইংরেজদেরকে আধিপত্য বিস্তারের সুযোগ দিয়ে তারাও হাত গুটিয়ে চলে যেতে বাধ্য হন বা অন্য এলাকায় তারা উপনিবেশ স্থাপন করেন। তো মূলত এইভাবেই ফরাসিদের ভারতবর্ষে আগমন ঘটে। অন্যান্য ইউরোপীয়দের আগমন ভারতবর্ষে আগত বিভিন্ন ইউরোপীয় বণিকদের বাণিজ্যিক সাফল্যে উৎসাহিত হয়ে অস্ট্রিয়া, যেটা ইউরোপের একটা রাষ্ট্র, অস্ট্রিয়ার বণিকগণ দ্য অস্ট্রিয়ান ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সুইডেনের বণিকগণ দ্য সুইডিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ফান্ডার্সের বণিকগণ দ্য অস্টেন্ড কোম্পানি প্রভৃতি বাণিজ্যিক প্রতিষ্ঠান এদেশে স্থাপন করে বা বাণিজ্যিক প্রতিষ্ঠান এদেশে বাণিজ্য করতে আসে, কিন্তু তারা ব্যবসায়িকভাবে তেমন সফল হতে পারেনি। ফলে শুধুমাত্র ইংরেজরা বাদেই বাকি সব ইউরোপীয় বণিকগণ আস্তে আস্তে ইউরোপ থেকে ভারতবর্ষ থেকে হাত গুটিয়ে বা ব্যবসা বাণিজ্যের সুযোগ না পেয়ে ব্যবসা বাণিজ্য গুটিয়ে নিতে বাধ্য হন। শুধুমাত্র বাকি থাকবে ইউরোপীয়রা এবং ফরাসিরা অনেক দিন পর্যন্ত ব্রিটিশদের সাথে, অর্থাৎ বাকি থাকবে দুইটা জাতি বা ব্রিটিশ এবং ফরাসি। তো শেষ পর্যন্ত ফরাসি জাতিরাও ভারতবর্ষে আর ইংরেজদের আধিপত্যের কাছে টিকতে না পেরে চলে যেতে বাধ্য হয়। তো সেগুলো নিয়ে পরবর্তী ক্লাসে আলাপ করব। আজকে এই পর্যন্ত। পরবর্তী ক্লাসে ব্রিটিশ এবং ফরাসিদের দ্বন্দ্বের ইতিহাস নিয়ে আলোচনা থাকবে। তো এই পর্যন্ত আজকে সবাই, আশা করি তোমরা বুঝতে পেরেছো ভারতবর্ষে ইউরোপীয় জাতিসমূহের আগমন নিয়ে। তো এর পরবর্তী ক্লাসে নতুন আরেকটা বিষয় নিয়ে আবার আলোচনা আসবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।